এসআইআর এর পরে ভোট, অর্থাৎ এবার ভোটের প্রস্তুতি শুরু। কিভাবে হবে 2026 বিধানসভা নির্বাচন, তার একটা গাইডলাইন তৈরি করতে হবে, তার একটা রূপরেখা তৈরি করতে হবে। আর তার জন্য নির্বাচন কমিশনের বৈঠক, ভার্চুয়াল বৈঠক যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই ভার্চুয়াল বৈঠকে নির্বাচন কমিশন কাদের ডেকেছেন, কাদের সঙ্গে বৈঠক করছেন, কি নিয়ে কথা হবে আজ জানবো। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, ইতিমধ্যেই এই বৈঠক শুরু হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে উচ্চ পর্যায়ের আধিকারিকরা এই মুহূর্তে জেলা শাসকদের জানিয়ে দিয়েছেন যে ভোটের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে। এবং যেটা বলা হচ্ছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি কমিশন সূত্রে, ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে সেখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যে গাড়িতে ঘুরবে প্রত্যেকটি গাড়িতে জিপিএস ট্যাগিং করতে হবে, এই নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হলো জেলা শাসকদের। পাশাপাশি বলা হয়েছে যে প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ রাখতে হবে যাতে প্রত্যেকটা বুথে ওয়েবকাস্টিং করা যায়। 2021-এর বিধানসভা ভোটে ওয়েবকাস্টিং নিয়ে কিছু অভিযোগ তোলা হয়েছিল বিরোধী দলগুলির তরফে, একাধিক রাজনৈতিক দলগুলির তরফে ওয়েবকাস্টিং নিয়ে অভিযোগ তোলা হয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনেও ওয়েবকাস্টিং নিয়ে অভিযোগ তোলা হয়েছিল। আজকের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়ে দিলেন যে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে যাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ থাকে, কোনোভাবে যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয়, কারণ প্রত্যেকটা বুথেই ওয়েবকাস্টিং করবে কমিশন। এছাড়াও বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন করা হচ্ছে এটা নিশ্চিত করতে হবে যে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ জেলা শাসক পুলিশ সুপারদের বৈঠকে জানিয়ে দেওয়া হলো যে কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন করা হচ্ছে এটা নিশ্চিত করতে হবে যে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হবে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে যে কোনোভাবেই বসে রাখানো যাবে না, সেই বার্তাও আজকের বৈঠকে দিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে যে আজকে 2 তারিখ 8 বা 9-এর মধ্যেই কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যে আসতে পারে, তেমনটাই সম্ভাবনা হিসেবে দেখা যাচ্ছে। এবং তারপরেই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। এখনো পর্যন্ত রাজ্যে বিধানসভা ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা চলছে এবং সেখানেই বিভিন্ন পয়েন্টকে তুলে ধরে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হচ্ছে আজকের বৈঠকে। যে বৈঠক এখন 11টা থেকে চলছে, যে বৈঠকে উপস্থিত রয়েছেন জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা, এই বৈঠকে অর্থাৎ সকাল 11টা থেকে দুপুর 1টার যে বৈঠক, সেই বৈঠকটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই বৈঠকেই জেলায় জেলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে দেওয়া হবে। এবং এখনো পর্যন্ত যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে যাতে কাজে লাগানো হচ্ছে, যে বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে সেটা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বাহিনী যে গাড়িতেগুলিকে ঘুরবে বা তারা যে রুট মার্চে যাবে, কেন্দ্রীয় বাহিনীর কি গতিবিধি রয়েছে, প্রত্যেকটা গাড়িতে জিপিএস ট্যাগিং করতেই হবে, এটা বাধ্যতামূলক। আর এটাও বলা হচ্ছে যে প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত যাতে বিদ্যুৎ সংযোগ থাকে ওয়েবকাস্টিং এর ক্ষেত্রে। অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচনেও অভিযোগ উঠেছিল যে বুথে ওয়েবকাস্টিং, বিদ্যুৎ সংযোগের সমস্যা হয়েছিল। তাই বিদ্যুৎ সংযোগ নিয়ে যাতে কোনো রকম অভিযোগ না ওঠে, প্রত্যেকটা বুথে প্রতিনিয়ত যাতে ওয়েবকাস্টিং হয় সেটা নিশ্চিত করতে হবে জেলা শাসক, পুলিশ সুপারদের। সেই নির্দেশও ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তার আগেই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক এবং এই বৈঠকের পর এবার একরকম প্রায় ভোট প্রক্রিয়া শুরুর পথে চলেছে নির্বাচন কমিশন। খুব দ্রুতই এই ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে এই যে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তা নিয়ে আরও একবার আতঙ্কে একজনের মৃত্যুর অভিযোগ আসছে মুর্শিদাবাদ থেকে। তার নাম হচ্ছে আব্দুল শেখ। তালিকায় তার নাম বিচারাধীন দেখে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তার আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে। আমার সঙ্গে প্রণব রয়েছে মুর্শিদাবাদ থেকে। প্রণব, কি বলছেন তার পরিবারের লোকজন? দেখো, শুধুমাত্র আব্দুল শেখের নয়, আব্দুল শেখ সহ আরও 9 জনের পরিবারের 9 জনেরই নাম রয়েছে তোমার বিচারাধীন। এবং এই আতঙ্ক এবং এই লিস্ট দেখার পরেই কিন্তু তিনি রীতিমতনভাবে ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। তারপরেই এই পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে, অসুস্থ অবস্থায় তাকে প্রথমে লালবাগ, তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে ভোরবেলাতেই কিন্তু তিনি মারা যান। এবং এরই প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুদিয়া, লালবাগের যে গুদিয়া রয়েছে সেই গুদিয়ার বটতলা মোড়ে তারা রাস্তা অবরোধ করে রীতিমতনভাবে বিক্ষোভ দেখান। এবং যে
নির্বাচন কমিশনের যে জ্ঞানেশ কুমার আছে তারও কুশপুতলিকা দাহ করা হয় এবং তার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এই পরিবারের 9 জন, শুধু আব্দুল শেখ নয়, তার স্ত্রী এবং তার যে 4 ছেলে রয়েছে এবং 4 বৌমা, তাদের প্রত্যেকের নামই কিন্তু রয়েছে এর মধ্যে তোমার বিচারাধীন অবস্থায়, অথচ হিয়ারিংয়ের সময়তে সমস্ত রকম কাগজপত্র দিয়েছিল। এবং এর জন্য দায়ী করা হচ্ছে তোমার বিজেপিকে। বিজেপি যখন নাম এই হিয়ারিং চলছিল সেই সময় বেশ কিছু 7 নম্বর ফর্ম জমা দিয়েছিল এবং তার জন্য কিন্তু এই নামগুলো বিচারাধীন অবস্থায় রয়েছে বলে কিন্তু দাবি করছেন তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়। এবং তারই নেতৃত্বে কিন্তু আজকে রীতিমতনভাবে রাস্তা অবরোধ করে এখনো পর্যন্ত বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং এর কোনো শিরোনামা না হলে ভোটার লিস্ট পাবলিশড হয়েছে। এই অ্যাডজুডিকেশনের তালিকার মধ্যে আজকে আব্দুল শেখ 244 নম্বর বুথে তার পরিবারে তিনি সহ আরো 9 জনের নাম এসেছেন। আতঙ্কগ্রস্ত হওয়ার পরে রাত্রিরে তার হার্ট অ্যাটাক হয়, তার মৃত্যু হয়। এইভাবে সারা বাংলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদ চাই এবং এর একটা বৃহৎ করা দরকার একান্তভাবে। সিউড়ির কামরুল শেখ তার যাবতীয় সব নথি হিয়ারিংয়ে জমা দেওয়ার পরেও দেখা যাচ্ছে তার নাম বিচারাধীন বা বিবেচনাধীনের তালিকায় রয়ে গেছে, আর তাতেই ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে তার। অভিযোগ তো সেরকমই। আমার সঙ্গে সিউড়ি থেকে সুপ্রতিম রয়েছেন। সুপ্রতিম, একদমই, দেখো যে ঘটনা সেটা হচ্ছে বীরভূমের সিউড়ির ধল্লা গ্রামের 113 নম্বর বুথের। আর এই যে কামরুল শেখ, তার কিন্তু বাবার নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে। আর এরপরে কিন্তু তিনি যে সমস্ত এসআইআর এর নথি জমা করেন সেই মতো কিন্তু তার হিয়ারিংয়ের ডাকও পড়েছিল সিউড়ি 1 নম্বর বিডিও অফিসে। তিনি গিয়ে তার যে সমস্ত নথি জমা করে এসেছিলেন এবং কয়েকদিন আগে এই যে এসআইআর এর যে লিস্ট বেরিয়েছে, যে ভোটার তালিকা বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে এই কামরুল শেখের নাম রয়েছে বিচারাধীন তালিকায়, অর্থাৎ বিবেচনাধীন। এবং সেইটা জানার পরেই কিন্তু তিনি গ্রামে ছিলেন, তখন থেকেই মন মরা ছিলেন এবং গ্রামের বিভিন্ন জন তাকে বিভিন্ন রকম কথা শুনিয়েছিল যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, বিভিন্ন রকম কথা। এরপর কিন্তু গত কয়েকদিন থেকেই সে কিন্তু একটা চিন্তার মধ্যে ছিল। গতকাল তার গভীর রাতে ব্রেন স্ট্রোক হয় এবং তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। এবং পরিবারের লোকজন কিন্তু এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে যে সমস্ত নথি দেওয়ার পরেও এই ঘটনা, সেটাতেই কিন্তু তার পরিবারের লোকজন এবং তার স্থানীয় যে সমস্ত তৃণমূল নেতারা সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনকেই দায়ী করেছে। সুপ্রতিম, এখানে একটু জানতে চাইবো, এই যে কামরুল শেখের বাবার নাম 2002 এর লিস্টে ছিল, তো সেক্ষেত্রে তো এমনি ম্যাপিং হয়ে যাওয়ার কথা, তারপরে তাকে হিয়ারিংয়ে কেন ডাকা হয়েছিল বলে কিছু জানা যাচ্ছে? দেখো, তার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, কিন্তু যখন সে এসআইআর যে ফর্ম ফিল আপ করেছিল তারপরেও কিন্তু সমস্ত নোটিশে জমা দিয়েছিল। তাকে যে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তখন শুধুমাত্র জানা গিয়েছিল তার নামের মিসম্যাচ রয়েছে এবং তার বাবার সঙ্গে তার নামের কোনো মিল নেই। এইটার জন্যই কিন্তু তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, এমনটাই জানা গেছিল। কিন্তু তারপরেও যে আবার নথি জমার পড়ার পরেও যে এই যে বিচারাধীন যে নাম, সেক্ষেত্রে কিন্তু সে যথেষ্ট চিন্তার মধ্যে পড়েছিল। কারণ প্রথমে তো সে চিন্তার মধ্যে ছিলই, যখন তার সমস্ত নথি জমা করার পর যার বাবার নাম থাকার পরেও যখন হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তখন সে চিন্তার মধ্যেই ছিল। এবং সমস্ত নথি জমা করার পর আবার এই যে তাকে বিচারাধীন তালিকায় নিয়ে আসা, সেটার জন্য কিন্তু আরও চিন্তাতে ছিল এবং পরিবারের অভিযোগ হচ্ছে সেই কারণেই ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। সোনারপুরে আবার বৃদ্ধ দম্পতির নাম রয়ে গেছে লিস্টে, কিন্তু তাদের 3 ছেলের নাম হচ্ছে ওই লিস্টে যে কলাম রয়েছে যেখানে ডিলিটেড, সেই ডিলিটেডে 3 ছেলের নাম, অর্থাৎ ভোটার তালিকা থেকে 3 ছেলের নাম বাদ চলে গেল, মা বাবার নাম রয়ে গেল। নতুন করে নাম তোলা সম্ভব? এবারের ভোট কি তারা দিতে পারবেন না? অন্তত বৃদ্ধ দম্পতি সেটা নিয়ে তো আশঙ্কা রয়েছেন যে তাদের নাম রয়ে গেল, অথচ 3 ছেলের নাম কি করে বাদ চলে গেল। অর্পণ আছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, কি করবেন ওরা, কিছু ভেবেছেন? কিভাবে এরকম হলো, তারা বিএলওর সঙ্গে কথা বলেছে?
দেখো, তারা ইতিমধ্যেই বিএলএর সঙ্গে কথা বলেছেন, স্থানীয় প্রতিনিধি তাকে খবর দিয়েছেন, কিন্তু এই সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। যদিও রাজপুর সোনারপুর পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন পল্লব দাস, তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি তারা দেখছেন এবং রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যে শুধু একটি ঘটনা নয়, এমন অনেক ঘটনা ধীরে ধীরে তারা জানতে পারছেন এবং সেগুলো স্কুটিনি করার পর 6 নম্বর ফর্ম ফিল আপ করে তারা জমা দেবেন। কিন্তু এই সমস্যা কেন হলো তার কোনো সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত তারা পাননি। কারণ তার বাবা মায়ের নাম রয়েছে, তারা 1986 সাল থেকে তারা এখানে রয়েছেন, দীর্ঘদিন নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের যে নথি সেই নথির কোনো সমস্যা নেই, কারণ তাদের কাছে প্রত্যেকের কাছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে সার্টিফিকেট রয়েছে, একজনের পাসপোর্ট রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বাস করে আসছেন, তাদের কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। তারপরেও কেন তাদেরকে এই যে নতুন এসআইআর লিস্ট সেটাতে আসার পরেই তাদের নাম ডিলিট কেন হলো সেটা তারা জানছেন না। এর আগে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, হিয়ারিংয়ে সেখানেও মিসম্যাচ লেখা হয়েছিল, সেখানে তার বাবার সঙ্গে নামের কোনো রকম একটি ভুল ছিল, সেটাও তারা যে নথি জমা দেওয়ার কথা সমস্ত নথি জমা দেওয়ার পর যখন এসআইআর লিস্ট বেরোলো 3 জনের নাম ডিলিট। আর এতেই সমস্যার মধ্যে এবং আতঙ্কের মধ্যে রয়েছেন পুরো গোটা পরিবার। ধন্যবাদ। 3 ছেলের নামই ওঠেনি, কারণ এটা একটা মাথার উপরে বাজ পড়ার মতো চিন্তা। একটা আমরা ভোট দিয়ে আসছি 78 সাল থেকে, ছেলেরা যবে থেকে গ্র্যাজুয়েশন করেছে তবে থেকে ওরাও দিয়ে যাচ্ছে ভোট। হ্যাঁ, এখন হুট করে তাদের লিস্টে নাম নেই। আমাদের অল ডকুমেন্টস থাকা সত্ত্বেও ভোটার লিস্টে নাম এসেছে ডিলিট। আমি বুঝতে পারছি না কী কারণে ডিলিট নাম এসেছে, কারণ আমাদের বিএলওরা আমাদের পাশের বাড়িতেই থাকেন, উনি আমাকে যা যা ডকুমেন্টস যখন বলেছেন আমি সব ডকুমেন্টস ওনাকে প্রোভাইড করেছি। আমার মাধ্যমিকের সার্টিফিকেট আছে এখানে এবং আমাদের বার্থ সার্টিফিকেটও রয়েছে, তারপরেও একটা মানুষের কেন নাম ডিলিট থাকে এবং 2002 যেখানে আমার বাবা মায়ের নাম রয়েছে আর আমরা যে তার সন্তান, এরপরে আমরা কীভাবে প্রুফ করব? ওদিকে আবার জাহাঙ্গীর করিম ডেবরার প্রাক্তন বিধায়ক, মানুষের ভোটে জিতে নির্বাচিত হয়ে তিনি বিধায়ক হয়েছেন, একবার না 5 বার, তার নামও নেই। বিচারাধীনের জায়গায় রয়েছে, অর্থাৎ এসআইআর এর যে তালিকা সেই তালিকায় বিচারাধীনের যে কলাম রয়েছে সেই কলামে রয়ে গেছে জাহাঙ্গীর আলমের নাম। দিগ্বিজয় রয়েছেন আমার সঙ্গে। দিগ্বিজয়, কি প্রতিক্রিয়া তার, কি বলছেন? যখন তার সঙ্গে আমরা কথা বলি তিনি কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কারণ এসআইআর এ তার হিয়ারিং এ ডাকা হয়েছিল বিডিও অফিসে, পাশাপাশি প্রথম পর্যায়ে যে ফাইনাল লিস্ট বেরিয়েছে সেখানেও তার নাম নেই, বিচারাধীন তালিকায় তার নাম রয়েছে। তিনি 5 বারের বিধায়ক, 1987 সাল থেকে 2011 পর্যন্ত 5 বারের বিধায়ক, সিপিএম নেতা, সেও কিন্তু ফাইনাল লিস্টে তার প্রথম পর্যায়ে নাম এলো না। তার বিচারাধীন নাম থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ এর আগে তাকে হিয়ারিং এও ডাকা হয়েছিল। তিনি 5 বারের বিধায়ক, বহুবার ভোট দিয়েছেন, তারপরেও তাকে হিয়ারিং এ ডাকার সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন। বর্তমানে তার বিচারাধীন তালিকায় নাম থাকায় নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এই ডেবরার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর করিম। ধন্যবাদ। দৌড়ঝাঁপ করে আমরা দৌড়ালাম, আমরা নোটিশ যখন পেয়েছি যেতে হবে গিয়েছি, পেপার্স দিলাম, তা সত্ত্বেও বিচারাধীন অবস্থায় থেকে গেল। তাহলে আদৌ কি এই ব্যাপারে কোনো প্রোগ্রেস হচ্ছে না এরকম ঝুলে থাকবে? স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের প্রতিবাদে ফের একবার পথে মমতা বন্দ্যোপাধ্যায়। এই শুক্রবার মেট্রো ওয়াই চ্যানেলে ধর্নায় বসবেন তিনি, পাশাপাশি সুপ্রিম কোর্টেও যেতে পারেন সেই হুঁশিয়ারিও দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। শনিবার এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে বাদ গেছে 63 লক্ষের বেশি ভোটারের নাম। এখনো বিচারাধীন 60 লক্ষেরও বেশি। তৃণমূলের দাবি তালিকায় কারচুপি করা হচ্ছে। বিজেপির কথায় কাজ করছে কমিশন। এই অভিযোগে ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেট্রো চ্যানেলে বসবেন ধর্নায়।
লজ্জা করে না, শরম होना चाहिए। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। আমরা যখন মিটিং করতে গেছিলাম জ্ঞানেশ কুমারের সাথে, তিনি স্পষ্টত বলেছিল এবং আমাদের কাছে তার প্রুফ রয়েছে যে যদি একবার কারো নাম ড্রাফট লিস্টে উঠে যায় তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না, তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নেওয়ার প্রশ্ন নেই। এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলবো, আমরা আমাদের মতো আইনতও লড়বো, আর আমরা এই নিয়ে মাঠেও নামবো। মুর্শিদাবাদের 5টা বিধানসভা বলি। রঘুনাথগঞ্জ বিজেপি ভোট পেয়েছিল 27,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,15,000। ভগবান গোলা বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল জিতেছিল, বিজেপি ভোট পেয়েছিল 18,490। বদলানিতে 1,10,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। শামশেরগঞ্জ 1,08,400 লোক আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। সুতি 1,04,980 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। লালগোলা 1 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবে না, আপনি ঠিক করুন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। যে একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন, আর এটা একমাত্র বাংলায় হচ্ছে। মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এসসিদের নাম বাদ দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, এসটিদের নাম বাদ দেওয়া হচ্ছে, বেছে বেছে, যারা বিজেপিকে ভোট দেয় না। 19 জানুয়ারির যে নোটিফিকেশনটা, এটার সাথে যদি আপনারা প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7 এর সংখ্যা 5,48,000। ফর্ম 6 দেখানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটের হেরফের হয়েছে। নির্বাচন কমিশন তো বললো না কজন রোহিঙ্গা ধরা পড়েছে, কজন বাংলাদেশি ধরা পড়েছে। আজকে তো এদের উচিত প্রকাশ্যে নিঃশর্তে সামনে জনসমক্ষে এসে কান ধরে উঠবস করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। 26-এ আপনাদের আসন সংখ্যা 50-এর নিচে যাবে। নিউজ 18 বাংলা। কলকাতায় প্রথম দফায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোথায় কোথায় কি হচ্ছে জানবো। আমার সঙ্গে প্রীতি রয়েছে সরাসরি। প্রীতি, দেখো এখনো পর্যন্ত যে 240 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী তা রাজ্যে আসতে শুরু করেছে, এবং যেটা জানা যাচ্ছে যে 12 কোম্পানি তার মধ্যে কিন্তু কলকাতা শহরের জন্য মোতায়েন করা রয়েছে। এবং ঠিক তোমাকে জানিয়ে রাখি, এই 12 কোম্পানি তালতলার ক্ষেত্রে 1 কোম্পানি, বেলেঘাটা 1 কোম্পানি, কাশীপুরে 1 কোম্পানি, টালিগঞ্জ 1 কোম্পানি, পোর্ট এলাকায় 1 কোম্পানি, গড়িয়াহাট, হরিদেবপুর, গলফ গ্রিন, ভাঙন, এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু 1 কোম্পানি, এবং শুধুমাত্র গলফ গ্রিনের ক্ষেত্রে কিন্তু 2 কোম্পানি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে 3 কোম্পানি মহিলা জওয়ান থাকছেন। আপাতত এইভাবে বিন্যাস করা হয়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে যে আরো বেশ কিছু কোম্পানি আসবে, অর্থাৎ মোট 30 কোম্পানি, দ্বিতীয় ফেজ মিলিয়ে এবং প্রথম ফেজ মিলিয়ে মোট 30 কোম্পানি কিন্তু কলকাতার জন্য মোতায়েন থাকবে আসন্ন বিধানসভা নির্বাচনে। পরে সংখ্যাটা বাড়বে, তবে আপাতত প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে মিলিয়ে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে কলকাতার ক্ষেত্রে। এবার একবার নিউ টাউনের ছবি দেখে নেওয়া যায়। কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে নিউ টাউনে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কোথায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে সকাল থেকে কিন্তু রুট মার্চ শুরু করা হচ্ছে। একদিকে নিউ টাউন থানার পুলিশ যে স্পর্শকাতর যে এলাকাগুলো আছে, যেখানে ভোটের ক্ষেত্রে অশান্তিমূলক পরিস্থিতি হয়, সেই সমস্ত এলাকায় কিন্তু নিউ টাউন থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে যাত্রাগাছি থেকে শুরু করে যাত্রাগাছি সংলগ্ন বিস্তীর্ণ এলাকা, এই এলাকাগুলো তারা রুট মার্চ করে। অন্যদিকে টেকনোস্ট্রিট থানার পুলিশ তারা ডিএলএফ 2 এলাকা সংলগ্ন লস্করবাটি এলাকা, এই সমস্ত এলাকায় কিন্তু টহলদারি দেয় এবং রুট মার্চ করে। এবং দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ভোর রাতে এসে পৌঁছয় এবং পরবর্তী ক্ষেত্রে এই 2 কোম্পানি কেন্দ্রীয়
বাহিনী তারা কিন্তু বিস্তীর্ণ যে এলাকা এই প্রত্যেকটি জায়গায় কিন্তু ভাগ হয়ে তারা কিন্তু এই মুহূর্তে রুট মার্চ চালাচ্ছে। সকালে যেমন এক দফায় রুট মার্চ চালানো হলো, পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বিকালের দিকেও কিন্তু রুটিন অনুযায়ী তাদের এই রুট মার্চ করানো হবে। আজকে প্রথম পর্যায়ে নিউ টাউন যাত্রাবাড়ি সংলগ্ন এলাকায়, সেই এলাকায় নিউ টাউন থানার পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে এই রুট মার্চ চালালো। ধন্যবাদ। ভোট ঘোষণার আগে রাজ্যে বাহিনী প্রথম পর্যায়ে বাংলা 240 কোম্পানি বাহিনী কলকাতা সহ জেলায় জেলায় মোতায়েন রয়েছে। কলকাতায় যেমন 12 কোম্পানি, প্রথম দফায় 12 কোম্পানি বাহিনী কলকাতার মালদায়, তার সঙ্গে কলকাতার পাশাপাশি মালদাতেও 12 কোম্পানি করে আধা সেনা রয়েছে এবং 14 কোম্পানি, সবচেয়ে বেশি 14 কোম্পানি পূর্ব মেদিনীপুরে পুরোদমে শুরু হয়েছে রুট মার্চ এরিয়া ডমিনেশন।